ফসল দেখা যাচ্ছে পেকে গেছে, টাইম মতন আনতে পারছি না, গেট খুলছে না, টাইম মতন বৃষ্টি হচ্ছে ওইবারে থেকে যাচ্ছে হচ্ছে। সীমান্ত শুধু মানচিত্রে টানা একটি দাগ নয়, এটি মানুষের জীবনযাত্রার প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। কাঁটাতারের বেড়া, সীমান্তরক্ষীদের নজরদারি, নির্দিষ্ট সময়ে জমিতে যাতায়াত, সব মিলিয়ে এই এলাকার মানুষ যেন জন্ম থেকে এক অদৃশ্য নিয়মে আবদ্ধ। ওই গেটে আই কার্ড রাখতে হবে, নাম্বার লিখতে হবে, বয়স লিখতে হবে, জমির আই কার্ড, আধার কার্ডের পর্চা দেওয়া রয়েছে, আধার কার্ডটা সকাল জমা দেয়, ওখানে লিখবে, সই করো, তারপর যাও তারপরে ভিতরে টাইম দিতে হবে। সকালবেলা 3 ঘন্টা, তারপরে দুপুর 11টার পরে 2 ঘন্টা, আর ওই বিকালে 3টের পরে আর 2 ঘন্টা। এর আগে বেশি যাওয়া যাবে না। পটল হয়তো ভিজে যায়, কেটে বোঝা আনতে গেলে আবার চেক হবে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু এখানকার কৃষিকাজও আর 5টা গ্রামের মতো সহজ নয়। বহু কৃষকের জমি রয়েছে কাঁটাতারের ওপারে, তাই ভোরের আলো ফুটতেই তাদের পরিচয়পত্র হাতে সীমান্ত গেটের সামনে দাঁড়াতে হয়। অনুমতি মিললে তারা জমিতে ঢোকেন, সারাদিন কাজ করেন, তারপর নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসতে হয়। এক সময় এই অঞ্চলের অবস্থা ছিল আরও কঠিন। স্বাধীনতার পর সীমান্ত ভাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারো আত্মীয় রয়ে যায় ওপারে, কারো জমি পড়ে যায় সীমান্তের অন্য পাশে। তারপর ধীরে ধীরে তৈরি হয় কাঁটাতারের বেড়া। নিরাপত্তার কারণে সীমান্তে কড়াকড়ি বাড়তে থাকে, কিন্তু সেই নিরাপত্তার মধ্যেই আটকে পড়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। এই জায়গাটুকু তো আমাদের খাসের জায়গা, সরকারি জায়গা। তো এই ইন্দিরা গান্ধীর আমলে সব করে আছে, পচ্চা করে দিল, তাতেই বাস করছে। এই 2 শতক জায়গা দিল, সেই 2 শতক জায়গায় আমরা মানে এখানে 24 ঘর ছিল আগে, এখন ছেলে বিলেই এখন মেলা ঘরে। সব সময় কি এরকম করে চলবে? এইটুকু জায়গায় ধরো ওই ওই বড় মেয়েটার হচ্ছে 2টো ছেলে বিয়ের লায়ক হয়ে গিয়ে, আবার 2টো মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গিয়ে, তাহলে তো এইটুকু জায়গায় চলবে না। তুমি আসবে না, বলে তো তুমি ভাত লাগাবে না। ভারত বাংলাদেশ সীমান্তের এক প্রান্তে উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের অন্তর্গত বালতি নিত্যানন্দঘাটি গ্রাম পঞ্চায়েতের বয়ারঘাটা ও কালীদহর পোতাসহ অন্যান্য গ্রামের মানুষের, যেখানে জীবন মানেই প্রতিদিন এক নতুন লড়াই। ধরো আমরা এই খাটিয়ে খাওয়া ছাড়া আমাদের কোনো লাইন নেই। এখন কি করি চলবে, কি করে যাবো, কি করে খাবো, এই একটা চিন্তা ভাবনা সবসময় তুমি থাকে। তখন আরো অভাব ছিল, তো আমার শাশুড়ি ওই শেখপাড়া যাবে মানে কাজ করতে, এবার উনি ফ্যান ভাত আনবে, তাই আমরা খাইছি। বছরের সব সময় কাজ থাকে না, সংসারের চাহিদা বাড়ে, অথচ আয় কমে যায়। তখন বাধ্য হয়েই এই এলাকার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নেয়। আর্থিক অবস্থা খারাপ আমাদের, এখানে কাজে যায় সবাই বিদেশে পেটের দ্বারায়। কেউ পাড়ি দেয় কেরালা, কেউ মহারাষ্ট্র, কেউ দিল্লি, গুজরাট বা অন্য রাজ্যে। 17-18 বছর আমরা ভাটায় কাজ করি। আমরা গরিব মানুষ, তা আমরা আফসোস করে কি করবো বলো, আমাদের খেটে খেটে আমাদের জীবন আর পারেন। সে হয়ে পর্যন্ত খাটতে, আর যতদিন না মারবো ততদিন খেটে খাতে হবে। ওই সমাজ ভাটায় কাজ করি, কাজ করে এসে তা আবার বাড়ি আসে, এই বসে বসে খায়, দাদন টাদন নেই, এখন কাজ কাম নেই কিছু। আমার মাজার হাড় খারাপ, 3 কান হাড় খারাপ আমার, সেই কাজ করে কষ্ট হলে বা কি কর।
খাটিটা তো হবে। এখন সব বসে যাচ্ছে, তাহলে কি করে খাবো? হয়তো একদিন কাজ হলো, হয়তো একদিন হলো না, এইভাবে চালাই। আর কতদিন এরকম করে চলবে আমাদের? মাসের পর মাস বাড়ি থেকে দূরে থাকতে হয়। অনেক সময় উৎসবেও ফেরা হয় না। পরিবারের হাসি, সন্তানের বেড়ে ওঠা সব কিছুই তখন মোবাইল ফোনের ছোট্ট পর্দায় সীমাবদ্ধ হয়ে যায়। এই দীর্ঘ অনুপস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ে শিশুদের জীবনে। সব বাইরে যাই, ফ্যামিলি মিলে আমরা চেন্নাই, তামিলনাড়ু, মুরাদাবাদ এইসব দিকে যাই। বাবা মা যায় বলে আমাদেরও নিয়ে যায়, তাই যাই। স্কুল টিস্কুল সব ছেড়ে দিছে, পড়াশোনা হয় না। এই যা বাবা মারা বাইরে নিয়ে চলে যায়, যে সময় স্কুল খুলে আমরা লেখাপড়া করতে দিনে খারাপ লাগে, তাও কিছু করার নেই, জাতি হয়। গরিব মানুষ তো, আমাদের স্বপ্ন আছে, তো আমরা লেখাপড়া করি, বড় হবো, চাকরি বাকরি করবো। গাড়ি টাড়ি করা হয় না আমাদের। আমার মতন এরকম ছেলেপিলি যখন আমরা কাজে যাই, তখন সব স্কুলে যাই, আমাদের তো খারাপ লাগে যে আমরা এরকম পড়াশোনা করতে পারবো কবে। বাবা বাইরে কাজ করেন, মা সংসার সামলাতে ব্যস্ত। ফলে অনেক শিশুই পড়াশোনার সঠিক পরিবেশ পায় না। বা কাজকর্ম করতে পারতো না, তার জন্যই সংসার চলতো না, তার পড়াশোনা করতেন। রিবন তো গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। ব্যাগ ট্যাগ কেনা, টাকা পড়াশোনা মনে করে ভর্তি করা, যা হচ্ছে টাকা দিতে পারতো না। কাজ করি, সংসার তেমন চালাতে পারতো না, তার জন্য আমি হচ্ছে এই স্কুল ছেড়ে দিলাম। ভিতরে যারা এখন আছে তার কভার, ওরাও ওদের লেখাপড়ার কোনো ধার ধারে না। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হলে ওগুলো কি ঠিক হয়? যা একটু লেখাপড়া না শিখতে হয় না। বাচ্চা কাচ্চা পড়াশুনো করা বাদ দিয়ে তারা খেলা করে বেড়ায়। আর আমরা তো ওই কাজ কামে থাকি, ওই জন্য বাচ্চা কাচ্চারও পাঠানিরও যায় না, যে মেরে ধরে একটু পাঠাবো, তাও সে পারলো আমাদের নেই। আমাদের বাচ্চা কাচ্চা তো বোঝে না সেসবগুলো। সেইরকম বাচ্চা না, তো এই মাঠে আমাদের মতন খেটে খাবে, এই খেটে খাবারই করতে ওরা, তার কি বলবো আমরা। আমরা তো মানুষ করতে চাচ্ছি, তাতে এরা মানুষ হতে চাচ্ছে না, তো বলো দিন কি করবো? খাবার কষ্ট না দিচ্ছি না, বলো খাটতে দিচ্ছি, মনে আমাদের কষ্ট হয় ঠিকই, কারণ বাচ্চাকে কষ্ট দেয়নি। বলে কি আমার যেটুকু না খেয়ে বাচ্চা দেয়, আমরা অশিক্ষিত বলে ছেলেগুলো শিক্ষিত করবো, এ তো তা না। এখন তো এইবার টিপ নিচ্ছে, এখন এরপর তো টিপ তো নেবে না, যেখানে যাতে আমার সই দিতে হবে। তাহলে এখন আমাদের সই চলতে, এখন তো আমাদের সই চলবে না। ধরো আমাদের একটা কাগজ লিখতে গেলাম, লোকের কাছে যেতে হচ্ছে, একটা ওষুধ কিনতে গেলাম, সেই ওষুধটা খাতে গেলাম, একটা লোকের কাছে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে এই ওষুধটা কখন কি খাবো, বলে দাও। এনা তো ভুল খাও তো আমরা। মেয়েটা সার্কেলে পড়ে, আর ছেলেটা হচ্ছে গিয়ে ওর বেঞ্চিতে বসে দেয়নি বলে ও আর যায়নি। তো তোমরা বোঝাওনি? তা বোঝায়নি, ওর আব্বা নেই, ওই ফ্রি আসবে স্কুলে, আর ওকে ওর আব্বা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে, তারপরে ও বাড়ি আসবে সুবিধা। আর মেয়ের বলবে মানে তুই ব্যাগটা বাড়ি নিয়ে যাস, আমি বাড়ি যাচ্ছি। দারিদ্র ধীরে ধীরে তাদের স্বপ্ন কেড়ে নিতে শুরু করে। এই এলাকার বহু শিশুর জীবন আজও অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠেছে। বাবা মা তো তেমন শিক্ষিত না, লেখাপড়া জানে না। আমরা স্কুল থেকে যেটা দিচ্ছি সেটা ওরা গ্রহণ করতে পারছে না। খাতুন, আনিশা মন্ডল, বিবি সুলতানা, রাহান মিস্ত্রি, হালিমা খাতুন, তাসনিম খাতুন, ফাতিমা খাতুন, কামিল গাজী। বাড়িতে একটু দেখানো সেটা হয় না। বাবা মা যদি একটু সেভাবে বুঝতো যে আমার ছেলে মেয়েকে পড়াশুনো করাতে হবে, এই কোথায় তাদেরকে একটু দেখানোর ক্ষমতা থাকতো, সেইভাবে স্কুলে কি পড়াটা হলো, কোথায় স্যারেরা কেমন পড়া দিল একটু দেখা, এটা তোকে খোঁজই নেয় না। ওরা যেভাবে স্কুল থেকে পড়া দেওয়া হয় সেইভাবে বইটা বাড়িতে রাখে, তারপর দিন সেভাবে চলে আসে। গার্জিয়ান মিটিং করেছি,
অনেককে বোঝাইছি যে এই ব্যাপার স্কুলে বাচ্চা পাঠাতে হবে, কিন্তু এটা তো ওদের একটা ওরা বলে না আমরা বাচ্চা পাঠাবো, আমাদের 5-6টা বাচ্চা আছে, একা আছে বড়দের উপর দায়িত্বও দিয়ে যায় যে এই ছোট বাচ্চাগুলো দেখানোর জন্য। এবার বাবা মার সঙ্গে কথা বলেছি আমরা কি খাবো, আমাদের তো বাচ্চাদের কি কাজ কর্ম করেই নেয় ওরা বাবা মা। বইয়ের বদলে তাদের হাতে উঠে আসে কাজের বোঝা। স্কুল ছুট হওয়ার পর অনেক কিশোর কিশোরী অল্প বয়সেই শ্রমজীবনে ঢুকে পড়ে। কিছু ছেলে মেয়ে আছে তারা ওই যে তাদের যে নেশা মাছ ধরা, হ্যাঁ মাঠে টুকটাক কাজ করা, এইগুলো তারা ওই সব কাজের সঙ্গে যুক্ত আছে। তাদের বাবা মা বুঝছে না যে স্কুলে পাঠালে ছেলেটা কতটা তার ভবিষ্যতে ডেভেলপ হবে। আর অনেক মেয়ের ক্ষেত্রে শুরু হয় আরও ভয়ঙ্কর বাস্তবতা, বাল্যবিবাহ। কম বয়সে বিয়ে হয়ে তখন ছোট ছোট বিয়ে হতো, পয়সা কড়ির অভাবে সংসারে। এইবার ধরো শ্বশুর বাড়ি গেলি যে ভালোভাবে থাকবো, তার জন্যই বাপ মা দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিল। বাল্যবিবাহের পরেও বিপদ শেষ হয় না। সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই সক্রিয় কিছু অসাধু চক্র দারিদ্র্য, অশিক্ষা ও অসহায়তার সুযোগ নিয়ে তারা শিশু ও কিশোরীদের টার্গেট করে। কেউ কাজের প্রলোভন দেখায়, কেউ ভালো জীবনের স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্নের আড়ালেই লুকিয়ে থাকে পাচারের অন্ধকার জাল। কিছু কিশোর আবার সীমান্ত ঘিরে বেড়ে ওঠা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, কারণ যখন জীবনের লক্ষ্য থাকে না, যখন শিক্ষা মাঝপথে থেমে যায়, তখন ভুল পথে টেনে নেওয়া সহজ হয়ে যায়। শৈশব তখন ধীরে ধীরে হারিয়ে যায়। আমাদের মতন থাকবে বাচ্চা কাচ্চা এত চাইনি, বাচ্চা কাচ্চা আমাদের চেয়ে আরও ভালো থাক। আমরা যেভাবে চলি সেইভাবে যেন না চলতে পারে, তাদেরও একটা পড়াশুনোর দিকটি সুদে হলেই ভালো হয়। আগের চেয়েই এখন তো অনেক বাচ্চা কাচ্চা পড়াশুনো করে, যে পড়াশুনো করলে কত ভালো হতো এখন বুঝতে পারতে। তবে এই পরিবর্তনকে আরও শক্তিশালী করতে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা ও সচেতনতা। শুধু স্কুল তৈরি করলেই হবে না, শিশুদের স্কুলে ধরে রাখার পরিবেশ তৈরি করতে হবে। ওদের ভিতরে যে এই যে বোধটা আসে স্কুলে বাচ্চাগুলো সব পাঠাবো, পড়াশুনো শিখুক, শিশু শ্রমিক এটাকে বন্ধ করা যায়, এলে খুব ভালো হয়। আমি চাইছি এলাকার গ্রাম পঞ্চায়েত আছে, মাস্টারমশাইরা আছে, এনজিও সংস্থা আছে, সবাই মিলে যদি হাতে হাত রেখে এলাকাটাকে একটু কীভাবে পরিবর্তন করা যায় খুব ভালো হয়। এবং যদি না করা হয় তাহলে কিন্তু এই এলাকাটা দারুণ ভবিষ্যতে অনেক পিছিয়ে যাবে। পরিবারকেও বোঝাতে হবে অল্প বয়সে কাজ বা বিয়ে নয়, শিক্ষাই হতে পারে ভবিষ্যৎ বদলের সবচেয়ে বড় শক্তি। আমরা যেরকম ভুল কাজ করি সেরকম ভুল কাজ করবো না তো। এখন নাতনিরা ওইসব বলে দিদিমণি হবে, এ হবে, তা হবে, এদের ওইসব ইচ্ছা। সীমান্ত এলাকার এই মানুষগুলো আসলে সংগ্রামের প্রতীক। প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তারা আশা ছাড়েন না। আমরা যদিও মূর্খ, আমার একটা মেয়ে আছে, এই মেয়ের জন্য যথেষ্ট চেষ্টা করব তার উপযুক্ত জায়গায় নিয়ে জানির জন্য, কষ্টের মধ্যে। হয়তো তাদের আয় কম, সুযোগ সীমিত, জীবন কঠিন, তবুও তাদের স্বপ্ন অনেক বড়, কারণ তারা বিশ্বাস করেন আজকের এই সীমান্তে শিশুরাই একদিন বদলে দিতে পারে আগামী দিনের গল্প।